ফ্রেশ হয়েই রিয়ানের দেওয়া চিঠি নিয়ে বসে পড়লাম সোফায়। রিহান বিছানায় আরাম করে ঘুমাচ্ছে, তাই নিশ্চিন্তে চিঠিটা পড়া যাবে। চিঠিটা খুলতেই দেখি সেখানে সুন্দর করে লেখা, প্রেয়সী আমার, কি করো? নিশ্চয় এখন ঠান্ডা মেজাজ নিয়ে আমার চিঠি পড়তে বসেছ। আমি জানি চিঠিটা সম্পূর্ণ পড়ার পর হয়তো তোমার আমার উপর অনেক রাগ অভিমান জমবে, সাথে কিছু অজানা প্রশ্ন। কিন্তু সেসব প্রশ্নের উত্তর তুমি এই চিঠিতে পাবে না। সব রহস্যের জোট তো আর খোলে না, তাই এখানেও কিছু অজানা প্রশ্ন অসমাপ্তই থেকে যাবে। যাই হোক, প্রথমবার চিঠি লিখছি, কিন্তু যদি কোনো ভুল হয় তাহলে সেটা না দেখার ভান করে রেখে দিও। আমি আবার অত শুদ্ধ করতে পারবো না বানান। তাহলে এখন মূল ঘটনায় যাওয়া যাক। তুমি তো জানো বাবার বিজনেসে আমার কোনো ইন্টারেস্ট নেই। পুলিশের চাকরিই আমার সব। এতে কিন্তু বাবা কোনো বাধা দেয়নি। কিন্তু তাও তার একমাত্র ছেলে তার বিজনেস না দেখে একটা সামান্য পুলিশের চাকরি করছে, নিশ্চয় বাবার এটা খারাপ লাগার বিষয়। বাবা সব সময় চাইতেন আমি যেন বাবার বিজনেসটা ধরে রাখি, আরও নামি দামি করি। তাই তিনি যখন বিভিন্ন কাজে দেশ বিদেশে যেতেন তখন আমাকে সাথে করে নিয়ে যেতেন, যেন তিনি না থাকলেও আমি পুলিশের চাকরির সাথে সাথে বিজনেসটাও করতে পারি। সেবার বাবার একটা কাজ পড়ে যায় আমেরিকায়, আমাকেও সেখানে নিয়ে যাওয়া হয়। সব ঠিকঠাকই চলছিল। বাবা যে কাজের জন্য এসেছিলেন সে কাজ খুব সুন্দরভাবে হয়ে যায়। তাই সে খুশিতে বাবা আর তার বিজনেস পার্টনার মিলে আমেরিকায় একটা পার্টির ব্যবস্থা করে। ওই দিন পার্টিতে আমি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলি, তাই জ্ঞান ছিল না আমার তেমন। একটা মজার ব্যাপার কি জানো, ড্রিঙ্কস হওয়ার সত্ত্বেও আমি জিদ ধরি আমি একাই গাড়ি চালিয়ে বাসায় যাব। এজন্য গাড়ি থেকে ড্রাইভারকেও ধাক্কা মেরে বের করে দিই। বাবা সেখানে উপস্থিত ছিলেন না, তিনি পার্টিতে ব্যস্ত ছিলেন, তাই হয়তো আমাকে এসব করতে দেখেননি। আর তাই আমি ড্রিঙ্কস অবস্থায় থেকেও খুব আরামেই গাড়ি স্টার্ট দিই বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আসল ঘটনা শুরু হয় তখনই। আমি অ্যাক্সিডেন্ট করি অন্য একটা গাড়ির সাথে। অ্যাক্সিডেন্টে আমি অত ব্যথা পাইনি, শুধু একটু পায়ে আর মাথায় পেয়েছিলাম। কিন্তু অপর সিট সাইডে যার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয় তার অবস্থা ভালো ছিল না। সে মাথায় খুব বাজেভাবে আঘাত পেয়েছিল, সাথে তার পেটে একটা বড় কাঁচ ঢুকে গিয়েছিল। আশেপাশের মানুষ আমাদের অ্যাক্সিডেন্ট দেখে আমাদের হসপিটালে ভর্তি করান। আমি যেহেতু অত ব্যথা পাইনি তাই আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কিন্তু আমার সাথে যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয় তার সুস্থ হওয়ার চান্স খুব কম ছিল, আর যদি হয়ও তাও সে বাঁচবে না। ডাক্তারদের মতে এমন সম্ভাবনা ছিল যে ছেলেটা সুস্থ হওয়ার 1-2 দিন কিংবা 1 মিনিটও মারা যেতে পারে। এসবে আমি খুব অনুতপ্ত ছিলাম। আমার জন্যই তো ছেলেটার এমন অবস্থা হয়েছিল। প্রায় 1 মাস ছেলেটার চিকিৎসা চলে, ফলে সে একটু একটু করে কথা বলতে পারত। কিন্তু তার মৃত্যুর চান্স তখনও ছিল অনেক। এজন্য আমি আর বাবা অনেক ক্ষমা চাইলাম ছেলেটার কাছে। জানো মরুভূমি, ছেলেটা অনেক ভালো ছিল। আমার জন্য সে মারা যাবে সেটা জানা সত্ত্বেও আমাদের ক্ষমা করে দেয় সে। তার শুধু একটা শেষ ইচ্ছে ছিল, তার ওয়াইফের সাথে যেন সে শেষবার দেখা করতে পারে। তাই আমরা তার ওয়াইফের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, করতেও পারি। কিন্তু একবার যোগাযোগ করার পরপরই তার ওয়াইফ আমাদের কোনো ফোন কল কিছুই ধরছিল না। এক সময় তার ওয়াইফের ফোন সুইচ অফ দেখাতে শুরু করে। যোগাযোগের সব মাধ্যমই তখন বন্ধ। এদিকে আমার আর ওই ছেলেটার বেশ ভালোই বন্ধুত্ব হয়। ও ওর ওর ওয়াইফ আর ওর পরিবারের সম্পর্কে অনেক কিছু বলে আমাকে। ছেলেটা তার ওয়াইফের ছবিও দেখায় আমাকে। বিশ্বাস করো, মেয়েটার ছবি দেখে কেন যেন আমার এক অজানা অনুভূতি কাজ করা শুরু করে। কিন্তু তাতে এত পাত্তা দেইনি। তাছাড়া সে অন্য একজনের ওয়াইফ, আর তার একটা বেবিও আছে। এটা তো সম্ভব ছিল না, তাই না? আমার ছেলেটার সাথে অনেক ভালোই কাটছিল দিন। কিন্তু একদিন ছেলেটা হঠাৎই মারা যায়। জানো মীরা, ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম ছিল শুভ। তোমার শুভ কথাটা পড়ে থেমে গেলাম আমি। তাহলে রিয়ান যার কথা বলেছে সে শুভ? শুভ কি তাহলে মারা গেছে? মুহূর্তেই চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো আমার।
পরক্ষণেই মুখে হাসি চলে এলো। চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে বলতে ইচ্ছে করছে, আমার স্বামীকে আমি আমার করে রাখতে পেরেছিলাম। সে আমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেনি। সত্যিই শুভ ভালোবেসেছিল আমায়। কিন্তু তাহলে ওই ডিভোর্স লেটার, চিঠি, ওইগুলো কে পাঠিয়েছে? ভেবেই চোখের পানিগুলো মুছে ফেললাম বাম হাত দিয়ে। তারপর আবার চিঠি পড়া শুরু করলাম। শুভর মারা যাওয়ার ২-৩ দিন পরেই আমি দেশে ফিরি। দেশে এসে আমার প্রথম কাজ ছিল তোমাকে খুঁজে বের করা। শুভর মারা যাওয়ার খবরটা তো তোমাকে দিতে হবে। তাই শুভর দেওয়া বাসার অ্যাড্রেসে যাই আমি। সেখানে গিয়ে তোমাকে পাইনি, কিন্তু শুভর বোন রিহা থাকতো সেখানে। তাকে শুভর মৃত্যুর খবরটা দিই। ও খবরটা শুনে অনেক কান্না করছিল। ওকে সান্ত্বনা দিয়ে বিভিন্নভাবে জিজ্ঞেস করেছিলাম তুমি কোথায় তা জানার জন্য। কিন্তু না, সে বলছিলই না। তুমি এখানে কেন থাকো না, কিংবা এখন কোথায় থাকো। এজন্য দিনরাত খোঁজা শুরু করি তোমায়। পেয়েও যাই, কিন্তু এ অবস্থায় পাবো জানতাম না। তোমাকে যখন প্রথম খুঁজে বের করি আমি, তখন তোমাকে কাঁদতে দেখি। পার্কে বসে কোনো একটা বিষয়ে খুব কাঁদছিলে তুমি। তখন কি ইচ্ছে করছিল আমার জানো? তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, কেঁদো না মরুভূমি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আফসোস, তখন কিছু করতে পারিনি আমি। তোমাকে দেখার পর থেকে কিছু কথা বেশ ভাবাচ্ছিল আমাকে। প্রথমত, তোমার এই অবস্থা কেন? তুমি রিহার সাথে থাকো না কেন? আর আমি যে আমেরিকা থেকে কল করেছিলাম, সেটা কে ধরেছিল? চট্টগ্রাম থেকে ঢাকায় তোমার এলাকায় কাছাকাছি পুলিশ স্টেশনে ট্রান্সফার হই আমি। তারপর আসলে কি হয়েছে তা জানার জন্য কাজে লেগে যায়। শুভ যাওয়ার পর তোমরা কি করেছো না করেছো, তোমাদের ফোন কলের রেকর্ড, সব কিছুর ডিটেলস জোগাড় করি। সব শেষে আমার সন্দেহ বারবার রিহার উপর যাচ্ছিল, কিন্তু আমি কনফার্ম ছিলাম না। তাই তোমার সাথে নানানভাবে কথা বলার চেষ্টা করি, যাতে কথা বলতে বলতে এক সময় তোমার সাথে পাস্টে কি কি হয়েছে তা জানতে পারি। আর যেটা চেয়েছিলাম সেটা হয়েও যায়। তুমি তোমার পাস্ট সম্পর্কে সব কিছু বলো আমাকে। আর তখনই আমি বুঝে যাই যে আসল কালপিট কে। রিহাই ছিল যে এসব কিছু করেছে। প্রথম প্রথম ও কিছু স্বীকার করতে চায়নি। ওকে লাগাতার টর্চার করার পর ও মুখ খোলে। ওর এসব করার কারণ কি ছিল জানো? ওর নাকি তোমাকে হিংসে হতো। এর মূল কারণ এই যে শুভ তার অর্ধেক প্রপার্টি তোমার নামে লিখে দিয়েছিল। তা ও সহ্য করতে পারেনি। তাও তেমন কিছু করেনি সে। কিন্তু কিন্তু যখন জানতে পারে শুভ এ পৃথিবীতে নেই, তখন ও ভাবে এখন হয়তো শুভর সব প্রপার্টি ওর নামে হয়ে যেতে পারে। তাই তোমাকে নানাভাবে চিঠি দেয়। শুভর নকল সাইন দিয়ে ডিভোর্স লেটার পাঠায়। আর তাছাড়া তুমি জানতে না যে শুভ তোমার নামে এতগুলো প্রপার্টি লিখে দিয়েছে। তাই হয়তো রিহা যা চেয়েছিল তা খুব সহজেই পেয়ে যায় সে। এখন মূলত রিহা কারাগারে বন্দি। ওকে শাস্তি দিয়েছি আমি। এই তো কিছুদিন হলো। আমি জানি মীরা, এখনো কিছু প্রশ্ন আছে তোমার। এগুলো তুমি যখন আমাকে জিজ্ঞেস করবে তখন আমি বলে দেব। সব শেষে শুধু এতটুকুই বলবো, প্লিজ আমাকে ভুল বুঝবে না। আমি তো আর ইচ্ছে করে কিছু করিনি। শুভর ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ছিল। হ্যাঁ, একটু ভুল তো অবশ্যই ছিল আমার। কিন্তু মীরা, সব কিছু বিবেচনা করে তারপর না হয় আমাকে যা বলার বলো। চাইলে যত ইচ্ছা তত থাপ্পড় মেরো, কিন্তু কখনো ছেড়ে যেও না। শ্বাস আটকে মারা যাব আমি। সত্যি, এখন যে তুমি বিহীন আমি কিছু না। তুমি থাকলেই আমি আছি, না হলে নেই। আচ্ছা মীরা, আমি যাকে ভালোবাসি সে কি জানে আমি তার মাঝে আমার অস্তিত্ব খুঁজে পাই? পুরো চিঠিটা পড়া শেষ আমার। চিঠিটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি আমি। নিজেকে কেন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে। শুভ আর এ পৃথিবীতে বেঁচে নেই। ভাবতেই বুক ফেটে কান্না আসছে আমার। খুব ইচ্ছে করছে একটু কাঁদতে, কেন যেন ইচ্ছেটা দমিয়ে রাখতে পারলাম না। ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে সেটার নিচে বসে পড়লাম। যত ইচ্ছে তত কান্না করব আজকে আমি। তাহলে একটু হলেও তো আমার কষ্টটা কমবে, তাই না? আমার কিন্তু আগে খুব কষ্ট হতো এই ভেবে শুভ আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু এখন এর চেয়ে দ্বিগুণ কষ্ট হচ্ছে এর জন্য যে শুভ এ পৃথিবী ছেড়ে চলে গেছে।
আমি আর রেয়ান কালকের সেই নদীর তীরটাই বসে আছি। প্রায় অনেকক্ষণ ধরে আমরা চুপচাপ বসে আছি এখানে। রেয়ান মাথা নিচু করে আর আমি নদীর দিকে তাকিয়ে। নীরবতা ভেঙে রিয়ানই বলল, আমাকে মাফ করে দাও মীরা। এতে আপনার কোনো দোষ ছিল না রেয়ান, ভুলে হয়তো হয়ে গেছে। কথাটা শুনে রেয়ানের মলিন মুখে হাসির রেখা ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই আমার কথা শুনে রেয়ানের মুখ আবার মলিন হয়ে গেল। আচ্ছা রেয়ান, আমার যখন আপনার সাথে প্রথমে দেখা হয় তখন আমাকে এসব কিছু বলেননি কেন? আর খারাপ ব্যবহারই বা কেন করেছিলেন? আসলে আমি যদি তোমাকে প্রথমেই কিছু বলতাম তাহলে হয়তো তুমি আমাকে ভুল বুঝতে। কারণ আমার কাছে তখন তেমন কোনো প্রমাণ ছিল না। আর এতে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলতাম। খুব ভয় লাগতো কেন যেন। আর খারাপ ব্যবহার করি কারণ তখন তোমার মনে হতো শুভ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এ সময় কেউ যদি তোমার জীবনে আসতে চায় তখন তুমি অবশ্যই তাকে না করবে। তাছাড়া ভালো ব্যবহার করলে তুমি আমাকে পাত্তা দিতে না। তাই খারাপ ব্যবহার করাটাই আমার কাছে উত্তম মনে হয়েছিল। আপনি ঠিকই বলেছেন। প্রথমে যদি সত্যি বলতেন তাহলে হয়তো আমি আপনাকে ভুলই বুঝতাম। কিন্তু খারাপ ব্যবহার করাটা আপনার মোটেও ঠিক করেননি। ও তাই, সরি। তার কথা শুনে আমি তার দিকে তাকালাম। শান্ত কণ্ঠে বললাম, আমাকে ভালোবাসেন? জানি না। বিয়ে করতে চান কেন? জানি না। তাহলে জানেনটা কি আপনি? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো মিস্টার রেয়ান। এই যে আপনি খালি আমাকে বলেন বিয়ে করো বিয়ে করো, কোনো দিন কি প্রপোজ করেছেন আমাকে? প্রপোজ করলেই কি সব? না, এমনি সুন্দর লাগে। শোনো, এগুলো আমার ভালো লাগে না, তাই করি না। আমি যেমন তেমনই থাকবো। জীবনেও পাল্টাবেন না আপনি। হুম, ঠিক। আচ্ছা একটা কথা বলো তো, আজকে হঠাৎ বিয়ে, ভালোবাসা, প্রপোজ এগুলো নিয়ে কথা বলছো কেন বলো তো? সামথিং সামথিং? অবশ্যই না, নাথিং নাথিং। সেটা তো দেখাই যাচ্ছে মরুভূমি। এই, আপনি সবসময় আমাকে মরুভূমি ডাকবেন না তো, আমার বিরক্ত লাগে। আমার ইচ্ছে আমি তোমাকে যা ইচ্ছে তাই ডাকবো। চাইলে তুমি আমারও নাম রাখতে পারো। গুড আইডিয়া। তাহলে আপনার নাম আমার জানের ভাই। হোয়াট? জানের ভাই? এটা কি ধরনের নাম? একটা কথা কি জানো মরুভূমি, তোমার মতো তোমার নামও খেত। কি বললেন আপনি? আমার কথায় পাত্তা না দিয়ে রিয়ান নদীর দিকে তাকিয়ে রইলেন। হঠাৎই গান গাওয়া শুরু করলেন। কিস মি, ক্লোজ ইওর আইস অ্যান্ড কিস মি। ছি, এটা কি ধরনের গান? তোমার মতো মাথায় ভর্তি গোবরওয়ালা মেয়ে বুঝবে না কি? কিছু না বলে তিনি উঠে দাঁড়ালেন, সাথে আমার হাত টান দিয়ে আমাকেও দাঁড় করালেন। তারপর বললেন, চলো। কোথায়? তোমাকে ভার্সিটিতে ভর্তি করাবো। কথাটা শুনে আমি অপলক তাকিয়ে রইলাম তার দিকে। এত ভালো কেন ইনি? আমার জন্য এত কিছু না করলেও তো পারেন। বৃষ্টিতে ভিজছি আমি। অনেক দিন পর এভাবে খোলা আকাশের নিচে বৃষ্টির এক এক ফোঁটা অনুভব করছি। কেন যেন অনেক শান্তি লাগছে। মনে হচ্ছে বুকের ভেতর যে কষ্ট লুকিয়েছিল তা এই বৃষ্টির বিশুদ্ধ পানিতে একটু একটু করে মুছে যাচ্ছে। প্রাণ ভরে আজ বৃষ্টিতে ভিজব। বৃষ্টি যে খুব ভালো লাগে আমার। হঠাৎ মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। পেছনে তাকাতেই দেখি রেয়ান। সে ছাদের দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার চাহনিতে আমার খুব অস্বস্তি লাগছে। যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে হবে আমার। তাই পা বাড়ালাম দরজার দিকে। দরজার কাছে আসতেই রিয়ান আমার হাত ধরে ফেলে। আকাশের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমাকে পাগল করার জন্য সব সময় তৈরি থাকো তুমি, তাই না? হাত ছাড়ুন আমার। যদি বলি ছাড়ব না? কখন এসেছেন? এই তো একটু আগে। ও, আমার কথা শেষ হতে না হতেই রেয়ান আবার বলে ওঠে, আচ্ছা মরুভূমি, তোমার মাকে ইমপ্রেস করতে কি করতে হবে বলো তো? কেন, কি হয়েছে? না মানে উনি খালি আমাকে বকা দেন। এই যে একটু আগেও খেয়ে আসছি ওনার বকা। রেয়ানের কথা শুনে আমি তার দিকে তাকালাম। সে এখনও আকাশের দিকে তাকিয়ে আছে। আমি একটা মুচকি হাসি দিয়ে তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলি, ভালো, ব্যাস এতটুকু বলেই চলে আসি সেখান থেকে। যাওয়ার আগে শুধু রেয়ানের একটা কথা শুনেছিলাম, আর সেটা হলো, একেবারে রেডি হয়ে নিচে এসো মেরি জান।
আজকে তোমার ভার্সিটির ফার্স্ট ডে বলে কথা। রেয়ানের কথা মতো একেবারে রেডি হয়েই নিচে আসি। ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখি সবাই সেখানে বসে আছে। রিহান তো দিব্যি রেয়ানের কোলে বসে বসে আরামসে নাস্তা করছে। পাশেই মা মুখ কালো করে বসে আছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বিরক্ত, প্রচণ্ড রকমের বিরক্ত। আমি চেয়ারে বসতেই রেয়ান দুষ্টু কণ্ঠে আমাকে জিজ্ঞেস করে, মীরা বলো তো, এ পৃথিবীতে কোনো এক মহা ব্যক্তি আছে যে আমাকে পছন্দ করে না? সাথে সাথে রিহান জবাব দেয়, নানু, রাইট মাই সান। তো শাশুমা, আপনার কি মতামত এ বিষয়ে? কথাটা রিয়ান মার দিকে তাকিয়েই বলে, কিন্তু এতে মার কোনো খেয়াল নেই। সে নিজ মনে রেগে যাচ্ছেন। ইতিমধ্যে মার চেহারা লাল নীল বেগুনি হয়ে গেছে, যা দেখে আমি, রিয়ান আর রিহান মিটিমিটি হাসছি। হঠাৎ রিয়ান রিহানকে আবারও বলে ওঠে, জানো একটা কথা রিহান, তোমার নানু আসলে নানু না, তিনি হলেন একটা অ্যাটম বোমা, যে কোনো সময়ে ফেটে যেতে পারে। কথাটা শুনে রিহান কি বুঝলো জানি না, কিন্তু সে আর রেয়ান হাড় কাঁপানো হাসি হাসলো তখন। এটা দেখে মার রাগ যেন আরও বেড়ে গেল। তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন মা। তারপর নিজের রুমের দিকে যেতে যেতে বললেন, তুই যখন বাইরে যাবি তখন রিহানকে আমার রুমে দিয়ে আসিস, বলে তিনি চলে গেলেন সেখান থেকে। মা চলে যেতেই আমি রিহানকে বললাম, এমনটা না করলেও পারতেন। কেন, দেখলেন না মা কত রেগে গেছেন? আমি কি করব, ওনার রাগাতে আমার অনেক ভালো লাগে, তাই এমন রাগাই। অ্যাকচুয়ালি আই লাইক হার রাগান্বিত ফেস। আপনি এমন কেন বলেন তো, আমি আবার কেমন? আচ্ছা রিহান, আমাকে তোমার কেমন লাগে বলো তো? রিয়ানের কথা শুনে রিহান একগাল হেসে বলে, তুমি আমার বেস্ট বাবা। আমি আর কিছু বললাম না, চুপচাপ রিহান আর রিয়ানের কাণ্ড দেখতে লাগলাম। খাবার খাওয়া শেষ হতেই আমি সব ঠিকঠাক করে গুছিয়ে ফেলি। তারপর রিহানকে মা রুমে নিয়ে যাই। মা রুমে ঢুকতেই দেখি মা জানালার কাছে দাঁড়িয়ে আছেন। আমি এসেছি সেটা বুঝতে পেরে কঠিন কণ্ঠে আমাকে জিজ্ঞেস করেন, রিয়ান ছেলেটাকে তুই কেন ঘরে আসতে দিস মীরা? আমার ওকে ভালো লাগে না একদম। আমি চাই না ও আমাদের বাসায় এরকম ঘন ঘন আসুক। মার কথায় প্রতি উত্তরে হাসলাম আমি। এরপর শান্ত কণ্ঠে বললাম, খোদা হাফেজ মা, রিহানের খেয়াল রেখো। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি। আমার পাশে রিয়ান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আশেপাশে সব মেয়েরা রিয়ানকে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে, যা দেখে আমার রাগ লাগছে না মোটেও। আমি তো আছি আমার তালে। আমার ভার্সিটির ফার্স্ট ডে আজকে। কিভাবে কি করব সে চিন্তায় আমি শেষ। রীতিমতো নখ কামড়াচ্ছি, যা দেখে রিয়ান হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। কোনো মতে আমার দিকে তাকিয়ে বলেন, এত নার্ভাসের কি আছে? ভার্সিটি যাবা আর ভার্সিটি থেকে আসবা শেষ, এতে আবার এত কি? রিয়ানের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালাম তার দিকে। ঝাঁঝালো কণ্ঠে বললাম, তাহলে আমার জায়গায় আপনি যান না, তারপর বোঝেন কত ধানে কত চাল, তাই নাকি? তাই। বলে আর এক মুহূর্তও দাঁড়ালাম না সেখানে। ভার্সিটির ভেতরে ঢুকে গেলাম। আমি নিশ্চিত রিয়ানের সাথে থাকলে আমার মাথা নষ্ট হবেই হবে। তাই তার ধারের কাছেও না যাওয়া এখন আমার জন্য উত্তম। ভার্সিটির প্রথম দিন বেশ ভালোভাবেই কাটলো আমার। সাথে অনেক নতুন নতুন বন্ধু বান্ধবও হলো, যাদের একজনের নাম রাফি। ছেলেটা অনেক ভালো। আমাকে প্রথম দিনই বিভিন্ন নোট আর পড়ালেখার বিষয়ে অনেক হেল্প করেছে। সব ক্লাস শেষ করে আমি আর রাফি গল্প করতে করতেই হাঁটছিলাম। হঠাৎ সামনে তাকাতেই আমি থমকে যাই। রিয়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছেন। একটু খেয়াল করতেই বুঝতে পারি সে তার হাত মুঠো করে রেখেছে। বুঝতে পারি রিয়ান রেগে আছে, ভীষণ রকমের রেগে আছে। আর কেন রেগে আছে সেটা হয়তো আমার অজানা নয়। তাই তাড়াতাড়ি রাফিকে বিদায় জানিয়ে আমি রিয়ানের সামনে এসে দাঁড়াই। সাথে সাথে রিয়ান গাড়ির দরজা খুলে দেয়, যার অর্থ গাড়িতে বসো। আমিও ভদ্র মেয়ের মতো গাড়িতে বসে পড়ি। প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি আর রিয়ান গাড়িতে বসে আছি। রিয়ান কেন যেন গাড়ি চালাচ্ছে না, শুধু বাইরের দিকে তাকিয়ে আছে। 2 হাত দিয়ে নিজের চুল টেনে ধরেছে। রিয়ানের কেমন লাগছে জানি না, কিন্তু এভাবে বসে থাকতে আমার প্রচণ্ড বিরক্ত লাগছে। আমি কিছু বলতে যাব,
তার আগেই রিয়ান আমার দিকে ফিরে বসে। তারপর নিজের দুহাত আমার গালে আলতো করে রেখে শান্ত কণ্ঠে বলে, ওই ছেলেটা কে ছিল? কেন যেন রিয়ানের কথা শুনে গলা দিয়ে কথা বের হচ্ছে না আমার। তবুও কিছুটা তোতলিয়ে বললাম, আজকে নতুন বন্ধু হলো ওর সাথে। আমাকে অনেক হেল্প করেছে পড়ার বিষয়ে। আর যেন না দেখি ওই ছেলের সাথে তোমাকে। ইনফ্যাক্ট ও কেন, অন্য কোনো ছেলের সাথেও যেন না দেখি, না হলে জানে মেরে ফেলবো তাকে। তারপর লাশও কেউ খুঁজে পাবে না। কথাগুলো বেশ শান্তভাবেই বললেন রেয়ান। বলে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করা শুরু করে দেন। এদিকে আমি এখনও তার দিকে তাকিয়ে আছি, চোখ বড় বড় করে। প্রায় কিছুক্ষণ পর রেয়ান একটা পাহাড়ি এলাকায় গাড়ি থামান, যেখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির যেন এক মনোমুগ্ধকর পরিবেশ দেখছি আমি। হঠাৎ রেয়ান আমার দুই বাহু শক্ত করে চেপে ধরে আমাকে তার দিকে ঘোরান। তারপর কিছুটা হালকা কণ্ঠে বললেন, আমার খুব ভয় হয় মীরা, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। তাই যতটা সম্ভব তোমাকে নিজের করে রাখতে চাই। বিয়েও তাড়াতাড়ি করতে চাচ্ছি, কিন্তু তুমিই করছো না। কিন্তু আর না, আমি এখন এই মুহূর্তে তোমাকে বিয়ে করব। তুমি চাও আর না চাও। মানে মানে আমি তোমাকে এখন বিয়ে করছি। বিয়ে করতে কি যেন বলে? ও হ্যাঁ, কবুল কবুল কবুল। নাও, এখন থেকে তুমি আমার বউ। মাঝরাতে হঠাৎ ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায় আমার। ফোন রিসিভ করে কানে দিতেই অপর পাশ থেকে উত্তেজনা ভরা একটা কণ্ঠ ভেসে আসে, মরুভূমি, এখনই বারান্দায় আসো, আমি তোমাকে দেখব। ব্যাস এতটুকু বলে ফোনটা কেটে দেয় রেয়ান। আমাকে কিছু বলার সুযোগও দেয়নি সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 3:45। এত রাতে রেয়ান কেন ফোন করেছে আমাকে? তাছাড়া বারান্দায় বা আসতে বলেছেন কেন? এসব ভাবতে ভাবতেই আমি বারান্দায় চলে যাই। সেখানে যেতেই দেখি রেয়ান আমার বাসার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে সে আমার দিকে তাকিয়ে আছে। তার চাহনি বরাবরের মতোই শান্ত, কিন্তু চোখে কেন যেন ক্লান্তির ছাপ। আমাকে দেখেই মুচকি হাসলেন উনি। তারপর ইশারা দিয়ে বললেন ফোন ধরতে। ভাবনার জগতে এতই ডুবেছিলাম যে ফোন কতক্ষণ ধরে বাজছে তার কোনো খেয়াল নাই। তাড়াতাড়ি ফোন ধরে হ্যালো বলতেই অপর পাশ থেকে খুবই নরম গলায় রিয়ান বলে ওঠেন, সরি এত রাতে তোমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। আসলে কোনো কি সমস্যা হয়েছে আপনার? এত রাতে এখানে আসলেন যে? না, এমনিতেই তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। কথাটা বলেই আর একটু হাসলেন তিনি। খুব মায়াবী সে হাসি, ভুবন ভুলানো হাসি যাকে বলে। তার হাসি দেখে আমিও হাসলাম। হঠাৎ ইনি আবার বললেন, নিচে আসতে পারবা একটু? কাজ ছিল। এত রাতে? তো লুকিয়ে লুকিয়ে আসো তাড়াতাড়ি, বলে ফোন কেটে দিলেন। আমি তার দিকে অসহায়ভাবে তাকাতেই সে আবার ইশারায় একই কথা বললেন। কি আর করার, তার কথা মতো লুকিয়ে লুকিয়ে যেতে লাগলাম বাহিরে। বুঝতে পারছি না নিজের বাসায় নিজেই আজকে চোরের মতো চলাফেরা করছি। ব্যাপারটা সত্যিই হাস্যকর। কোনো রকম পা টিপে টিপে বাসার বাইরে গেলাম আমি। সেখানে যেতেই দেখি রিয়ান গেটের সামনে দাঁড়িয়ে আছেন, হাত দুটো পেছনে রাখা আর মুখে মুখে রয়েছে গম্ভীরতা। আমি তার কাছে যেতে সে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। আমি তো অবাক, ইনি আবার কি করতে চাচ্ছেন? পায়ে ব্যথাটা পেয়েছেন নাকি? আমার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে উনি পেছন থেকে এক গুচ্ছ লাল গোলাপ ধরলেন আমার সামনে, আর গভীর কণ্ঠে বললেন, নাও, তোমার ইচ্ছে পূরণ করলাম। এখন গোলাপগুলো নিয়ে আমাকে উদ্ধার করো। এতক্ষণ অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকলেও এখন আমার মুখে পুরো বিরক্তির ছাপ। এভাবে কেউ প্রপোজ করে? লাইক সিরিয়াসলি, এটা কি ধরনের কথা? কিছুটা রেগেই বললাম, আপনার গোলাপ আপনার কাছেই রাখেন, পারলে পানি দিয়ে গিলে খেয়ে ফেলেন। বলে রাগে ভাব নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলাম। কি ভাবে কি সে আমাকে? প্রপোজের তো একটা সৌন্দর্য আছে, তাই না? আর এ মানুষটা আমাকে বলে নাকি গোলাপগুলো নিয়ে আমাকে উদ্ধার করো। যত সব। কথার কোনো ধাঁচ নেই ওনার। দু কদম যেতেই হঠাৎ রেয়ান বলে ওঠেন, প্রেয়সী আমার, এত রাগ করো কেন তুমি? আচ্ছা, আমার প্রেয়সী কি জানে তাকে রাগলে কতটা সুন্দর লাগে? সে কি জানে
তার ওই ভ্রু কুঁচকানো, রাগে লাল হয়ে যাওয়া নাক আর গাল কতটা পাগল করে আমায়। নিজেকে যে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়েছে। তাকে বলো আমার এই গোলাপগুলো নিতে। তাকে বলো গোলাপটা নেওয়ার সময় যখন সে লজ্জা পাবে, তখন তার সেই লজ্জা মাখা মুখ দেখতে আমার খুব ইচ্ছে করছে। ইচ্ছেটা কি পূরণ করবে সে? কথাগুলো শেষ হতেই পেছনে ফিরলাম আমি। রিয়ান এখনো হাঁটু গেড়ে বসে আছেন। তার কথা, তার চাহনি সব কিছু আমার মনে শীতলতা বয়ে দিচ্ছে। সাথে বেশ লজ্জাও লাগছে আমার। ধীরে পায়ে একটু একটু করে এগিয়ে গেলাম তার দিকে। তারপর গোলাপগুলো নিয়েই সোজা দৌড় দিলাম বাসার দিকে। আর এক মুহূর্তেও যে থাকা যাবে না তার সামনে। আমার লজ্জা যে বেড়েই যাচ্ছে। আমাকে যেতে দেখে রিয়ান হেসে দিলেন আর বললেন, সকালে রেডি থেকো, আমি তোমাকে ভার্সিটি নিয়ে যাব। ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি আমি আর রিয়ান। আমি বিরক্তিমাখা চেহারা নিয়ে তাকে দেখেই যাচ্ছি। আর সে ব্যস্ত তার সানগ্লাস পরা আর চুল ঠিক করা নিয়ে। আপনার সমস্যা কি রিয়ান? আপনি এখনই যদি এগুলো বন্ধ না করেন, তাহলে আমি কিন্তু একাই ভার্সিটির ভেতরে ঢুকে যাব। সেটার প্রয়োজন নেই বুঝলে। এখন চলো, তোমার জন্য এমনিতেই দেরি হয়ে গেছে। কথাটা বলেই হাঁটা ধরলেন উনি। আর আমি তার যাওয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। লাইক সিরিয়াসলি, আমার জন্য ভার্সিটির দেরি হচ্ছে? আর উনি যে এতক্ষণ কি কতগুলো করলেন, তার জন্য কিছু হয়নি? আসলেই উনি একটা অসভ্য, চরম অসভ্য। তার যাওয়ার দিকে কিছুক্ষণে তাকিয়ে থেকে আমিও তার পেছনে পেছনে যাওয়া শুরু করলাম। আমি আর রিয়ান একসাথে হাঁটছি। হঠাৎ রাফি এসে দাঁড়ালো আমার সামনে। খুব ভদ্রভাবে বলল, কেমন আছো মীরা? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও। আচ্ছা, উনি কে? তোমার ফ্রেন্ড? রিয়ানের দিকে ইশারা করে বলল। আমি কিছু বলতে যাব, তার আগে রিয়ান আমার হাত খুব শক্ত করে ধরলেন। তারপর রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ও আমার ওয়াইফ। কথাটা শুনে আমি আর রাফি দুজনেই বিষম খেলাম। রাফি নিজের হাতে রিয়ানের দিকে বাড়িয়ে কিছুটা হাসার চেষ্টা করে বলল, কনগ্রেচুলেশন। রিয়ানও হাত মেলালো রাফির সাথে। তারপর প্রায় সাথে সাথে রাফি সেখান থেকে চলে গেল। তা দেখে রিয়ান আমাকে বললেন, ও মেবি তোমাকে পছন্দ করে। কিভাবে বুঝলেন? তার হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। শোনো, ওর থেকে দূরে থাকবা, না হলে মনে আছে তো আমি কি বলছি? এখন আপাতত মনে রাখার প্রয়োজন করছি না। আপনি আমাকে এটা বলুন, উনাকে আপনি বললেন কেন আমি আপনার ওয়াইফ? ওয়াইফ হওনি তো কি হয়েছে, হবা। তাছাড়া কালকে অর্ধেক বউ বানিয়ে ফেলেছি তোমাকে, বাকি অর্ধেক বানিয়ে ফেলবো। অর্ধেক না কচু, ওভাবে কোনো বিয়ে হয় নাকি? তাই তো এখনো বাসর করিনি। আসলে বিয়েটা হোক, তারপর না হয় বুঝবে কিভাবে বিয়ে হয় আর কিভাবে। বলে চোখ টিপ মারলেন আমাকে। আর আমি মাথা নিচু করে আছি। কেন যেন খুব লজ্জা লাগছে আমার। ইনি কি কিছু বোঝেন না? এভাবে বাইরে আমাকে লজ্জা দেওয়াটা কি ঠিক হলো তার? মোটেও না। মাথা নিচু করেই বিড়বিড় করে বলে উঠলাম, অসভ্য। আচমকা ছো মেরে হাতে থাকা প্লেটটা ছুঁড়ে ফেলে দিলেন রিয়ান। আমার হাতটা খুব শক্ত করে চেপে ধরেছেন তিনি। তার দিকে তাকাতেই আঁতকে উঠলাম। চোখগুলো ভীষণ লাল হয়ে আসে ওনার। তার এমন ভয়াবহ চেহারা দেখে আমি চুপসে গেলাম। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আর আমার দৃষ্টি মাটিতে পড়ে থাকা ফুসকার দিকে, সাথে আমার নতুন ফ্রেন্ডদেরও। তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। রিয়ানের এমন ব্যবহারে যথেষ্ট ভয় পেয়েছে তারা। হঠাৎ রিয়ান ফুসকাওয়ালার দিকে তাকিয়ে শান্তভাবে বলে ওঠেন, আপনি নিশ্চয় বিনা কারণে জেলে যেতে চাবেন না। সো এই যে মেয়েটাকে দেখেছেন, আমার দিকে আঙ্গুল তুলে বলল, তাকে জীবনেও নিজের দোকানের ফুচকা খাওয়াবেন না, বুঝেছেন? রিয়ানের কথা শেষ হতেই ফুচকাওয়ালা তাড়াতাড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, জি স্যার। রিয়ান ফুচকাওয়ালার দিকে একবার তাকালো, তারপর তার হাতে 100 টাকার 3টি নোট দিয়ে আমার ফ্রেন্ডদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের ফুচকার ট্রিট আজকে আমি দিলাম। আইন্দা মীরাকে ভুলেও ফুচকার ট্রিট দিবে না, না হলে বাকিটা বুঝে নিও। বলেই আমাকে টানতে টানতে নিয়ে গেলেন গাড়ির দিকে। রিয়ান শান্তভাবে গাড়ি চালাচ্ছেন, আর আমি বসে বসে ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। বুঝতে পারছি না তখন তার ওভাবে করার কারণ কি।
আমি রিয়ানের দিকে তাকিয়ে আছি সেটা হয়তো সে বুঝতে পেরেছে। তাই উনি ড্রাইভ করতে করতেই আমাকে বললেন, "কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন?" তার এমন শান্ত ব্যবহারে আমার একটু সাহস হয়। মিনমিনিয়ে তাকে বললাম, "তখন ওভাবে করলেন কেন? জানেন কত মানুষ আমাদের দিকে তাকিয়েছিল। আর আমার ফ্রেন্ডরা, ওরা হয়তো আমার সাথে রাগ করেছে। তুমি ওখানে কি করছিলে? আসলে ভার্সিটি ছুটি হবার পর অনেকক্ষণ পরও আপনি আসছিলেন না। আর আমার ফ্রেন্ডগুলোও বলছিল ফুচকা খেতে। আমার ফুচকা আর আইসক্রিম অনেক পছন্দ, তাই আর মানা করিনি, খেতে চলে যাই। এত রিয়েক্ট করার কি আছে? এত রিয়েক্ট করার কি আছে মানে? অনেক কিছু আছে। আর ওই ছেলেটা তোমার সাথে কি করছিল?" "কোনটা? রাফি? ও হ্যাঁ, ওর সাথে কেন ফুচকা খেতে গেলে? আমি বলেছিলাম না ওর কাছ থেকে দূরে থাকতে? তার ওপর তোমার ফ্রেন্ডের ৩টা মেয়ের মধ্যে ২টা ছেলে। এইসব মানা যায়? তাছাড়া কি খাচ্ছিলে যেন? ফুচকা। তাও আবার ফুটপাতে। আল্লাহ জানে ওগুলো কিনা কি দিয়ে বানায়। আর তুমি বসে বসে আরাম করে খাচ্ছিলে। যদি কিছু হয়ে যায় তোমার? এসব দেখেই তো মেজাজ খারাপ হয়েছে আমার।" উনার কথা শুনে মুহূর্তেই রেগে গেলাম আমি। লাইক সিরিয়াসলি, এসব কারণে তিনি রাস্তায় এমন ব্যবহার করেছেন? মানলাম রাফির থেকে উনি দূরে থাকতে বলেছেন, সেটার জন্য তো আমার সময় লাগবে তাই না? আমি কি কাউকে মুখের ওপর বলতে পারবো নাকি আমার থেকে দূরে থাকো, কথা বলবা না আমার সাথে? তাছাড়া কি বললেন যেন? ফুটপাতের ফুচকা ভালো না? উনি কি জানেন না রেস্টুরেন্টের ফুচকার থেকেও ফুটপাতের ফুচকার ঢের মজা? জীবনে খাননি হয়তো, তার জন্য এমন কথা বলতে পারলেন। পার্কের একটা বেঞ্চে বসে রাগে ফুঁসছি আমি। পাশেই রিয়ান গম্ভীরভাবে বসে আছেন। কি যেন করছেন ফোনে। আমি যে রাগে ফুঁসছি এতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার ফোনের দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছেন তিনি। তার এভাবে ফোন টেপা দেখে আমি বিরক্ত, চরম বিরক্ত। সাথে রাগ যেন বেড়েই যাচ্ছে। রাগ আর বিরক্তি একসাথে ভর করেছে আমার ওপর। মুহূর্তে কপাল কুঁচকে এলো আমার। রাগের জন্য বারবার হাত কসলাচ্ছি আমি। রিয়ান ফোনের দিকে দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বললেন, "এভাবে রাগ করে কোনো লাভ নেই মরুভূমি। এসব ফুটপাতের জিনিস আমি তোমাকে খাওয়াচ্ছি না, তাও আবার রাফির সাথে। যদি চাও তাহলে রেস্টুরেন্টে নিয়ে তোমাকে খাওয়াবো। আপনি বললেই হলো।" "আপনি অনেক অসভ্য রিয়ান। তখন অমন বাজে ব্যবহার করা একদমই ঠিক হয়নি আপনার। তোমাকে বলতে হবে না মরুভূমি। আমি জানি আমি কি করেছি। তাছাড়া আমার কাজে আমি মোটেও অনুতপ্ত নই, বরং আমার ভালো লেগেছে ওইরকম ব্যবহার করে। আপনার লজ্জা, অনুতপ্ততা এগুলো থাকলেই না কাজ করবে? উফ, সবার সামনে কি কেলেঙ্কারিই না করলেন আপনি। বেশ করেছি, এখন চুপ থাকো, একদম কথা বলবে না। আমার এগুলো শুনতে বিরক্ত লাগছে, ১০০ বার কথা বলবো। আপনার তাতে কি? বিরক্ত লাগলে চলে যান এখান থেকে। মীরা শ্যাট আপ, আদারওয়াইজ আই উইল কিস ইউ। কথাটা বেশ জোরেই বললেন রেয়ান। আশেপাশের সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। এতে প্রচুর অস্বস্তি লাগছে আমার, তার সাথে লজ্জাও। লজ্জা যেন আমার মাথার উপর চড়ে বসেছে। কিন্তু রেয়ানের কিছুই হচ্ছে না। সে এখনো ফোন চালাচ্ছে, একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। কিন্তু আমি তো আর এভাবে বসে থাকতে পারবো না। আমার লজ্জা জিনিসটা আছে, যা রেয়ানের মধ্যে নেই, মোটেও নেই। রেয়ানের দিকে একবার তাকিয়ে সোজা হাঁটা ধরলাম সামনের দিকে। কয়েক কদম এগিয়েই পিছনে তাকালাম আমি। ভেবেছিলাম রেয়ান হয়তো আমার পেছনে পেছনে আসছে, কিন্তু না। মহাশয় এখনও ফোন টেপাটেপি করতে ব্যস্ত। বুঝতে পারছি না ফোনে কি এমন করছেন তিনি। তার এমন ফোন চালানো দেখে আমার রাগটা যেন আরও বেড়ে গেল। ইচ্ছে করছে তার সামনে গিয়ে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিই, কিন্তু আমি নিরুপায়, এমনটা করতে পারবো না, তাও আবার পাবলিক প্লেসে। কিন্তু সামনাসামনি বলতে না পারলেও কি হয়েছে, মনে মনে তো বলতে পারবো। তাই তাকে মনে মনে কয়েকটা কড়া কথা বলতে বলতে আবার সামনের দিকে হাঁটতে লাগলাম আমি। হঠাৎ রেয়ান এসে আমার হাত ধরে ফেলল। আমি হাত ছাড়াতে নিলেই পকেট থেকে একটা সানগ্লাস বের করে চোখে দিতে দিতে বলে উঠলেন, "তুমি তো দেখি আস্ত একটা সাপ, মরুভূমির সাপ। এত নড়াচড়া করো কেন তুমি? আই গেস এখন তোমাকে কোলে নেওয়া উচিত আমার।"
ওনার কথা শুনতেই চোখ বড় বড় হয়ে গেল আমার। আগের বার কি হয়েছিল সেটা আমি এখনো ভুলিনি। আর সে আসছে আবার আমাকে কোলে নিতে। অন্তত ঝাঁঝালো কণ্ঠে বললাম, খবরদার, মোটেও এমন করবেন না। না হলে তুমি কিন্তু কি কিস করবা আমাকে? তাহলে করো না। আই অ্যাম ওয়েটিং ফর দ্যাট। লিপসে দিও কেমন? সাথে সাথে আমার চোখ আরও 3 ডবল বড় হয়ে গেল। রাস্তার মধ্যে কী সব কথা বলছেন উনি? ওনার লজ্জা না থাকলে কি হয়েছে? আমার তো আছে। আমার তো লজ্জা লাগছে। তবুও নিজের ঝাঁঝালো কণ্ঠে আবারও বললাম, অসভ্য, চরম অসভ্য। আপনার সাথে কোনো কথা নেই। সামনে আসবেন না আমার। কথাটা শুনে বাঁকা হাসলেন উনি। তারপর দুহাত পেছনে নিয়ে আমার দিকে একটু ঝুঁকে বলে উঠেন, কেন, লজ্জা লাগছে বুঝি? আমি কিছু বললাম না। মুখ ভেকচি দিয়ে আবার সামনের দিকে হাঁটা দিলাম। আমার পেছনে পেছনে রেয়ানও আসলো। পাশাপাশি হাঁটছি আমি আর রেয়ান। হঠাৎ রেয়ান আমার হাত শক্ত করে ধরলো। তারপর সামনের দিকে তাকিয়ে থেকেই শান্ত স্বরে বললেন, একা ফেলে রাখার জন্য কি তোমাকে ভালোবেসেছি আমি? কখনো না। তাহলে আমাকে রেখে হাঁটা ধরলে কেন? আর এই যে দেখছো তোমার হাতটা ধরেছি আমি, এটা কিন্তু আর ছাড়ছে না। চলবে। এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন।